আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমাদের জার্নিটা শুরু হলো ব্যাকরণ অংশ এইচএসসি এর 30 মার্কের। যে 30-এর থেকে যদি 30 আমরা পাই, তারপরে নির্মিত অংশ যে 70 আছে, ওটা থেকে যদি আমরা 70 থেকে 60 পাই অথবা 50 পাই, তাও কিন্তু আমরা এ প্লাস পেয়ে যাচ্ছি। 70 থেকে আশা করি 50 সবাই পাবে। কিন্তু ব্যাকরণে 30-এ 30 পাওয়াটা খুব ইজি, এত কঠিন না, খুব সহজ। হ্যাঁ, এটা আমরা বুঝে বুঝে যদি পড়ি তাহলে খুব ভালো হয়। আমরা ব্যাকরণ 30-এ 30 পাওয়ার জন্য আমরা দেখলাম যে কি করতে হবে। উচ্চারণের নিয়ম অথবা শব্দ উচ্চারণ, এর থেকে যে কোনো একটা কোশ্চেন পারলে হবে, মানে কতটা ইজি করে দেওয়া হয়েছে। এখন উচ্চারণের যে নিয়মটা, এটা আমরা এখন পড়াচ্ছি, একটু ওয়েট করতে হবে। বানানের নিয়ম অথবা শব্দের বানান, যে কোনো একটা পড়লে হবে। উচ্চারণ সহ শব্দের শ্রেণী বিভাগ অথবা পদ নির্ণয় করো, যে কোনো একটা পড়লে হয়। উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, সমাস থেকে বড় প্রশ্ন থাকবে একটা, অথবা কোশ্চেন আসবে যে উপসর্গ 5টা দিয়ে দিবে, অথবা 5টা সমাস দিয়ে দিবে, অথবা 5টা প্রকৃতি প্রত্যয় দিবে, দিয়ে বলবে যে এটা নির্ণয় করো। ওকে, এরপরে কোশ্চেন আসতে পারে বাক্য সম্পর্কিত প্রশ্ন, উদাহরণ সহ, অথবা যে কোনো 5টি বাক্যের রূপান্তর। 5টি বাক্য রূপান্তর করতে বলবে, জটিল থেকে যৌগিক, অথবা যৌগিক থেকে জটিল, অথবা অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য। এই টাইপের কোশ্চেন আসতে পারে 5টা। এরপরে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, মানে অপপ্রয়োগ অত শুদ্ধ প্রয়োগ, যে কোনো একটা কোশ্চেন আসবে, রাইট? আচ্ছা, আমরা আজকে থেকে শুরু করছি জার্নিটা, সেটা হচ্ছে যে শব্দের উচ্চারণ থেকে আমরা শুরু করব। হ্যাঁ, সবাইটা খেয়াল করতে হবে, ঝটপট সবাইটা খেয়াল করতে হবে। আমরা শুরু করবো উচ্চারণ, অ্যান্ড উচ্চারণটা হচ্ছে আমাদের লেকচার 1। এটা কি পড়বো আমরা? উচ্চারণের নিয়ম পড়বো, অথবা শব্দের উচ্চারণ, যে কোনো 5টি শব্দের উচ্চারণ পড়বো। আমরা প্রথমত আমরা যেটা পড়বো, অসংবৃত উচ্চারণে 5টি নিয়ম লেখো, এটা কোশ্চেন আসতে পারে। অথবা এ ধ্বনির বিবৃত উচ্চারণে 5টি নিয়ম লেখো, এটা আসতে পারে। অথবা বফলার 5টি উচ্চারণ লেখো, অথবা মফলার। হ্যাঁ, তোমরা বিভিন্ন বইতে এই উচ্চারণের নিয়মে তোমাদের প্রায় 7-8টা কোশ্চেন পড়ানো হবে। এত কোশ্চেন পড়ানোর দরকার নাই। এই 4টা কোশ্চেন পড়লেই যে কোনো একটা বা 2টা কোশ্চেনে থাকবে এখান থেকে, এটা আমার বিশ্বাস। এটা আমি বলা যায় যে সাজেশনও প্লাস এখান থেকে আমি পড়াইও দিচ্ছি, খুব সুন্দর এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এই 4টা থেকে যে কোনো একটা 100%, যে কোনো বোর্ডে, তুমি যে কোনো বোর্ডে হোক না কেন, কোশ্চেন একটা কমন পড়বে 100%। হ্যাঁ, এটা মাথা রাখতে হবে। আমরা এখন সব এই 5টা নিয়ম আমরা শেষ করব। হ্যাঁ, ওকে। এখন উচ্চারণের নিয়ম পড়ার জন্য প্রথমে সে অধ্বনির সংবৃত উচ্চারণ, এই কোশ্চেনটা আমরা দেখব। হ্যাঁ, এখন এটা দেখতে যাইয়া, যেমন অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। হ্যাঁ, সংবৃত মানে কি জানো? চাপ কম হবে। তো অধ্বনির সংবৃত, এটা আবার কি জিনিস, তাই তো? আমরা আগে জিনিস, কিছু তথ্য আমরা আগে জেনে নিব। যদি অ থাকে তাহলে সব সময় ও হবে, এই ওটা হলো সংবৃত, মানে চাপ কম হবে, ও সংবৃত। অ থাকলে সবসময় ও হবে। এই যে অটা যে ও হবে, এই ও হওয়ার কোন কোন জায়গায় ও হবে, এই 5টা নিয়ম জানতে চাইছে আমাদেরকে। যে অ থাকলে ও হয়, সে ওটা কোন কোন জায়গায় হবে এটা জানতে চাইছে। এবারে দীর্ঘার থাকলে রস্যিকার হবে, দীর্ঘকার থাকলে রস্যকার হবে, মূর্ধন্য থাকলে দন্তান্ন হবে, রেফ থাকলে র হবে, রি থাকলে র হবে। আচ্ছা, এই তথ্যগুলো তোমরা একটু জেনে নাও। আমি আবার বলছি, অ থাকলে ও হবে, এই জিনিসটা আমরা এখন পড়ব। আর উচ্চারণ পরিবর্তন করার সময় কিছু জিনিস পরিবর্তন করতে হয়। যেমন যদি এই পাশে দীর্ঘকার থাকে, অবশ্যই রস্যিকার হবে ওই পাশে। যদি এই পাশে দীর্ঘকার থাকে, তাহলে ওই পাশে রস্যকার হয়ে যাবে। যদি এই পাশে মূর্ধন্য থাকে, তাহলে ওই পাশে দন্তান্ন হয়ে যাবে। বাস, এই পাশে রেফ থাকলে, যেমন ধর্ম রেফ আছে, ওই পাশে এটা র হয়ে যাবে, ধর্ম। এ পাশে রি থাকলে এ পাশে র হয়ে যাবে, যেমন ঋণ, কিন্তু ওই পাশে রস্যকার রি হয়ে যাবে। ওকে, তার মানে আমরা এই তথ্যগুলো একটু জেনে নেব সবাই, এটা আমাদের জন্য জানা জরুরি। এবার আমরা নিয়মগুলো চলে যাব। অতি, অতি, বপু, বপু, অর্থাৎ অতি যে অতি হবে, বপু যে বপু হবে, এই যে আমরা জানবো কীভাবে হয়েছে, রাইট? আচ্ছা, অতি, এই যে অ আছে, এই অটা ও হয়ে গেছে। অটা কি হয়ে গেছে বলো তো? ও হয়ে গেছে, রাইট? এখন এই যে অটা ও হয়ে গেছে, আবার বপু, এই যে ব অ ছিল, অটা ও হয়ে গেছে। আমরা একটু আগে বলছি যে যেখানে অ থাকবে সেখানে ও হবে। দেখো, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা অ থাকে, যেমন প একটা অ আছে, ব একটা অ আছে, প্রত্যেকটার সাথে একটা অ থাকবে, রাইট? এখন দেখো, অতি, অটা ও হয়ে গেছে। আচ্ছা, অটা ও হয়েছে কেন হয়েছে তুমি কি জানো? জানো না।
এই যে বপু, এই যে ব, অটা ও হয়ে গেছে, বো হয়ে গেছে, কেন হয়েছে তুমি কি জানো? তুমি জানো না। এখন তাহলে কিভাবে জানতে হবে, দেখি আমরা নিয়মটা তাহলে কি। আমরা নিয়মটা দেখবো। এই যে অতি শেষে কি আছে একটা বলতো, ই আছে। কি আছে বলতো, একটা ই আছে। বপু শেষে কি আছে, একটা উ আছে। তার মানে তাহলে নিয়মটা তাহলে কি হতে পারে, হ্যাঁ, শেষে রস্যি অথবা রস্য, মানে ই অথবা উ। শেষে ই অথবা উ থাকলে, শেষে ই অথবা উ থাকলে সবসময় এই যে অটা থাকলে ও হয়ে যাবে, ও হবে। বাস, একটা নিয়ম আমাদের শেষ, একটা নিয়ম আমাদের শেষ। ওকে, আমি আবার বলছি, আমরা নিয়মগুলো পড়বো, আগে উদাহরণ দিব, আগে উদাহরণ দিব, পরে বিস্তারিত পড়বো। আমরা তো এইভাবেই পড়বো, তাই না? ওকে, তাহলে আমরা বলছি কি, অতি অতি হয়ে গেছে, বপু বপু হয়ে গেছে। তার মানে যদি শেষে যদি ই অথবা উ থাকে, শেষে যদি ই অথবা উ থাকলে সবসময় অটা ও হবে। শেষে ই অথবা উ থাকলে অটা সবসময় ও হবে। আমি আবারও বলছি, যদি শেষে ই অথবা উ থাকে তাহলে অটা সবসময় ও হয়ে যাবে, রাইট? এখন খেয়াল করো, অতি শেষে একটা কি আছে, এখানে ই আছে, আমরা পেয়ে গেছি শেষে একটা ই আছে, এই জন্য এই যে অটা ও হয়ে গেছে। বপু শেষে একটা উ আছে, তাহলে এই যে ব এখানে ও হয়ে গেছে, বপু হয়ে গেছে। তার মানে সিম্পল কোশ্চেন, একটা আমার নিয়ম শেষ, শেষে ই আছে, শেষে উ আছে, তার মানে তাহলে অটা সবসময় ও হয়ে যাবে। বাস, প্রমাণ হয়ে গেছে প্রমাণ, তো অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। আবার বলছি, প্রমাণ অ ছিল, এটা ও হয়ে গেছে, প্রো হয়ে গেছে। প্রণয় অ ছিল, অটা ও হয়ে গেছে, প্রণয়। তার মানে তাহলে আমরা কি দেখলাম, এই যে প্রমাণ, এই যে প্রণয়, এখানে রফলা আছে, কি আছে বলতো, রফলা। তাহলে লেখো তাহলে রফলা, হ্যাঁ, রফলা, রফলা যুক্ত থাকলে, যুক্ত থাকলে অ সবসময় ও হবে। তাহলে আবার বলছি, রফলা যুক্ত থাকলে অ সবসময় ও হবে। বাস, তাহলে আর একটা নিয়ম শেষ আমাদের। সরি, আচ্ছা, আবার বলছি, প্রমাণ, এখানে রফলা আছে, প্রণয় রফলা আছে। যদি রফলা থাকে তাহলে অ সবসময় কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তো রফলা আছে, তাহলে অটা ও হয়ে গেছে, কি হয়ে গেছে, প্রো হয়ে গেছে। আমি আবারও বলছি, যদি রফলা থাকে, রফলা থাকবে যেখানে, রফলা যুক্ত থাকবে যেখানে, অটা ও হবে সেখানে। তো প্রমাণ, এটা অ ছিল, অটা ও হয়ে গেছে। প্রণয়, এখানে এখানে কি বলছি, প্রণয়, এখানে অ ছিল, অটা এখানে ও হয়ে গেছে, আর কি আছে, প্রণয়। কি হয়ে গেছে বলো তো, প্রণয় হয়ে গেছে। তার মানে রফলা যুক্ত থাকলে সবসময় অটা ও হবে। আর একটা নিয়ম শেষ। ওকে ওকে, এরপরে মূর্ধন্য থাকলে দন্তান্ন হবে, দন্তান্ন হয়েছে, কারণ আমরা এখানে পড়েছি মূর্ধন্য থাকবে যেখানে, দন্তান্ন হবে সেখানে। এই যে প্রণয়, মূর্ধন্য থাকলে কি হয়ে যাবে, দন্তান্ন হয়ে যাবে। এই পাশে যদি মূর্ধন্য থাকে তাহলে ওই পাশে সবসময় দন্তান্ন হবে। বাস, কোশ্চেন শেষ। গদ্য শেষে জফলা আছে, তা আমরা কি বললাম, যদি শেষে জফলা থাকে তাহলে এটাও লেখো, কি লিখবা, শেষে জফলা থাকলে অ সবসময় ও হয়। আবার বলছি, শেষে জফলা থাকলে, তো গদ্য শেষে জফলা আছে কি না, আছে। যদি শেষে জফলা আছে তাহলে অটা সবসময় ও হবে, ও পুরাটার ভিতরে। তো গদ্য, গ একটা অ আছে, তাহলে অটা ও হয়ে গেছে, রাইট? তো গদ্য, তার মানে শেষে জফলা আছে, আর শেষে জফলা আছে, জফলা যদি শেষে থাকে তাহলে দ্বিতীয়, মানে দুইবার, দুইটা উচ্চারণ হবে। যেমন গদ্য মানে দুইটা দ হয়ে যাবে, তার মানে একটা দ, আটটা দ। তো গদ্য, গদ্য উচ্চারণের ভিতরে একটা অ আছে, তো অ থাকবে যেখানে, ও হবে সেখানে, রাইট? তবে আমি কি বলতে চাচ্ছি, যদি শেষে জফলা থাকে তাহলে অবশ্যই ওই শব্দের ভিতরে যতগুলা অ থাকবে সবগুলা ও হয়ে যাবে। তো গদ্য শেষে জফলা আছে, তার মানে এটা অটা সবগুলা ও হয়ে গেছে, তাহলে কি হয়েছে, গদ্য। কি হয়ে গেছে বলো তো, গদ্য। বর্ণ শেষে জফলা আছে, আছে কি নাই, আছে। তো শেষে জফলা থাকে তাহলে সবসময় অটা ও হয়ে যাবে। তো বর্ণ, ব একটা অ ছিল, অটা ও হয়ে গেছে, বো হয়ে গেছে। তো দুইটা ন, তার মানে দুইটা ন, এখানে লাস্টেরটা কি হয়েছে, ও হয়েছে। কেন হয়েছে, কারণ উচ্চারণে ও আসতেছে কিভাবে, বর্ণ, শুরুতে একটা অ, শেষে একটা অ থাকবে যেখানে, ও হবে সেখানে। তার মানে তিনটা নিয়ম কি কি ছিল, প্রথমে শেষে ই বা উ থাকলে সবসময় অটা ও হয়ে গেছে, শুরুতে রফলা থাকলে অটা সবসময় ও হয়ে গেছে, শেষে জফলা থাকলে
ওই শব্দে সবসময় অগুলা ও হয়ে যাবে। এবার দেখো মানবে কোথাও কি অ আছে কিনা, ইয়েস মানব, ওয়াও মাঝখানে একটা অ ছিল, তো অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। তো এটা কাহিনী কি, একদম সিম্পল। মাঝে, এটা কি হয়েছে বলো তো, মাঝে। তো এটা হচ্ছে যে মাঝে অ থাকলে ও হবে, মাঝে অ থাকলে ও হবে। আবার বলছি, মাঝে অ থাকলে ও হবে। মানব মাঝে অ আছে, তো অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। বালক মাঝে অ আছে, তাহলে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তো মাঝে অ থাকলে সবসময় ও হবে, বাস। এবার দেখো শক্ত, শেষে কি আছে, যুক্তবর্ণ আছে, কি আছে, যুক্তবর্ণ। তাহলে আমরা লিখব শেষে যুক্তবর্ণ থাকলে, কি বর্ণ বলো তো, শেষে যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ যুক্ত অ সবসময় ও হবে, বাস। শুধুমাত্র যুক্তবর্ণ থাকলে ওই যুক্তবর্ণ যুক্তটাই অটাও হবে, আর কোথাও অ হবে না, আমার পুরো শব্দের ভিতরে অটাও হবে না কিন্তু, হ্যাঁ। শুধুমাত্র যুক্তবর্ণ থাকলে যুক্তবর্ণ শব্দটাই শুধু অটাও হবে। যেমন শক্ত যুক্তবর্ণ আছে, তাহলে কি হয়েছে, শখ, তালিবাস থাকছে, তালিবাস হয়েছে। এই যে ক হয়েছে শখ, এই যে ক দিলাম, থামছে, থামলে হসন্ত, থামবে যেখানে হসন্ত সেখানে, উচ্চারণের নিয়ম, যেখানেই থামবে ওখানে হসন্ত দিতে হবে, ঠিক আছে। ওকে, শখ, থামছে হসন্ত। শক্ত, সগাস তৌকাত্ত হয়ে গেছে, কি হয়ে গেছে বলো তো, তৌকাত্ত। আবার বলছি শক্ত, কি হয়ে গেছে বলো তো, তৌকাত্ত হয়ে গেছে, রাইট। তার মানে শেষে অটা ও হয়ে গেছে। দন্ত যুক্তবর্ণ আছে, আবার বলছি দন্ত, দন্ত, দন্ত যুক্তবর্ণ আছে কি নাই, আছে। তো যুক্তবর্ণ থাকার কারণে যুক্তবর্ণ যুক্ত অটা ও হয়েছে। যুক্তবর্ণ থাকার কারণে যুক্তবর্ণ যুক্ত অটা সবসময় ও হবে, রাইট। তার মানে আমাদের 5টা অধ্বনি যে ওটা হয় সংবৃত, 5টা উচ্চারণ আমাদের শেষ। নাম্বার 1, যদি শেষে অ থাকে, ই থাকে বা উ থাকে, তাহলে সবসময় অটা ও হয়ে গেছে। যদি শুরুতে রফলা থাকে, তাহলে রফলা যুক্ত অটা সবসময় ও হয়ে যাবে, ওকে। আর মূর্ধন্য থাকলে দন্তান্ন, সবাই জানি আমরা। গদ্য হয়ে গেছে গদ্য, তার মানে যদি শেষে জফলা থাকে তাহলে তাহলে ওই শব্দের ভিতরে সবগুলা অ ও হয়ে যাবে, বাস, এটাও শেষ, ওকে। যদি মাঝখানে অ থাকে তাহলে অটা ও হয়ে যাবে, মাঝে অ আছে। শক্ত, শেষে যুক্তবর্ণ আছে শেষে, তারপরে যুক্তবর্ণ যুক্ত অটা সবসময় ও হয়ে যাবে। তার মানে আমাদের 5টা নিয়ম, অধ্বনির সংবৃত 5টি নিয়ম আমাদের শেষ হয়ে গেল। তার মানে আমরা এরই মাঝে 5 মার্ক, যদি কোশ্চেন কমন আসে, অটা ও, অধ্বনির ওটা সংবৃত উচ্চারণ এভাবে লিখো অধ্বনির, তাহলে আমরা 5টাই পারবো না, খুব ইজি না? হ্যাঁ, আজীবন আমরা পড়াশোনা করেছি যে আগে সংজ্ঞা তারপরে উদাহরণ। আমরা আজকে থেকে একটু ভিন্নভাবে পড়লাম, আগে উদাহরণ পরে সংজ্ঞা। হ্যাঁ, তোমরা পরীক্ষায় আগে সংজ্ঞায় দিও, কারণ যেটা সিস্টেমেটিক তোমাদেরকে শেখানো হয় সেভাবেই দাও। কিন্তু আমি জাস্ট এভাবেই কেন পড়াইলাম, কারণ একটাই, উদাহরণ দেখেই মনে রাখা সিস্টেমটা, এটা খুব ইজি। মানে ব্যাপারটা এরকম যে খেলা হবে, তো খেলা হবে বলে বসে থাকলে হবে না, মাঠে নামতে হবে। ব্যাপারটা এরকম হয়েছে আমাদের, আমরা মাঠে নেমে গেছি, ওকে। তার মানে আমরা বুঝতেই পেরেছি যে কিভাবে পড়তে হবে। আবার বলছি আমি, যদি শেষে ই বা উ থাকে তাহলে সবসময় অটা ও হয়ে যাবে। যদি শুরুতে রফলা থাকে তাহলে রফলা যুক্ত অটা সবসময় ও হয়ে যাবে। যদি জফলা থাকে শেষে তাহলে সবসময় ওই শব্দের ভিতরে যতগুলা অ সবগুলা ও হয়ে যাবে। মাঝখানে অ থাকলে অটা ও হবে, শেষে যুক্তবর্ণ থাকলে যুক্তবর্ণ যুক্ত শব্দটা শুধু অটা ও হবে, বাস। আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা অটা ও ধ্বনি শেষ করেছি। এখন আমরা দেখলাম যে এ ধ্বনির বিবৃত উচ্চারণ মানে হচ্ছে চাপ হবে। বিবৃত মানে কি বলতে পারবা? এই যে এটা যে এ হবে, এটা আসলে কি এ হয়ে যাবে কি এ, মানে এটা আসলে কি এ হয়ে যাবে কি বলতো, এ হয়ে যাবে এ। এই যে এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। মানে আসলে কি খেলা হয়ে গেছে, কি খেলা, খেলা চাপ হয়েছে কি হয় নাই, হয়েছে। তুমি যদি বলো তেলা পোকা, শুধু এ দিয়া তেলা পোকা হচ্ছে, হচ্ছে না, চাপ টাপ নাই। যদি বলো তেলা পোকা চাপ হচ্ছে, এই যে চাপটা হচ্ছে না, এটা বিবৃত। চাপ হবে যেটা
বিবৃত হবে সেইটা। ওই চাপের মধ্যে এই জিনিসটা হবে হবে। তো যে হবে, যে ধ্বনিটা যে হবে, এটার 5টা নিয়ম চাইছে আমাদের কাছে। কটা নিয়ম বলো তো? 5টা নিয়ম চেয়েছে, তাই তো? কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখছি তাহলে কি সেটা। ব্যাং ব্যাং, ট্যাংরা ট্যাংরা। ওকে 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 ওকে, আমরা দেখব ব্যাং কি আছে এখানে, ও আছে। ও অথবা অনুস্বার থাকলে, খুব সিম্পল জিনিস, ও অথবা অনুস্বার থাকলে কি হবে, এটা সবসময় হবে। ও অথবা অনুস্বার থাকলে এটা সবসময় হবে। বাস, সিম্পল, নিয়ম শেষ। আমি আবারও বলছি, যদি কখন এটা শব্দের মাঝে ও থাকে অথবা অনুস্বার থাকে, তাহলে যদি ওখানে ওই শব্দের ভিতরে যদি থাকে, তাহলে এটা সবসময় হয়ে যাবে। কি হয়ে যাবে? হয়ে যাবে। তার মানে অনুস্বার বা ও থাকলে এটা সবসময় হয়ে যাবে। বাস। এবার দেখি খ্যাট, আমরা ইংলিশে বলি কি বলতো, CAT, খ্যাট। এই যে খ্যাট, এটা ইংরেজি শব্দ, তাই না বলো? হ্যাঁ, ইয়েস। তারপরে আমরা কি লিখবো? ইংরেজি। কি লিখছি বলো তো? ইংরেজি লিখছি কি? হ্যাঁ, ইংরেজি। তো ইংরেজি শব্দ। এরপর লিখছি পেঁচা। এটা কেন ভুলে এখানে আসলো, সরি। পেঁচা, পেঁচা কি বলতো? দেশি শব্দ। দেশি শব্দ আছে পেঁচা, কারণ পেঁচার মতো মুখ, দেশি। তো ইংরেজি বা দেশি শব্দ আছে। তো ইংরেজি বা দেশি শব্দে সবসময় মাথা রাখতে হবে সবসময় হয়ে যাবে। আমি আবার বলছি, ইংরেজি শব্দ আছে খ্যাট, এটাতে এটা আছে, তাহলে হয়ে যাবে খ্যাট। এই যে ব্যাং, এই যে এটা ছিল, এটা ব্যয় হয়ে গেছে ব্যাং। কেন? কারণ অনুস্বার ছিল। যে ট্যাংরা, যে এটা ছিল, এটা কি হয়ে গেছে? ট্যাংরা। এই যে এটা চলে আসছে। কেন আসছিল আগেরটায়? কারণ আগেরটায় অনুস্বারও আছে, ও আছে। তো অনুস্বার এবং ও থাকার কারণে যতগুলা সে সবসময় হয়ে যাচ্ছে। খ্যাট, এটা ইংরেজি শব্দ, এই জন্য এখানে যে এটা আছে, এটা খ্যাট হয়ে গেছে, মানে বিবৃত হয়েছে। পেঁচা, এটা দেশি শব্দ, এই জন্য পেঁচার যে এটা হয়ে গেছে, বিবৃত। কেন হয়েছে? আমরা জানি যে ইংরেজি বা দেশি শব্দে সবসময় এটা হয়ে যাবে, বিবৃত হয়ে যাবে, মানে জফল আকার। আচ্ছা, এই যে 1, এই যে 11, এই যে 1, এই যে 11। আচ্ছা, এটা কি সংখ্যা না? ইয়েস। আর একটা নিয়ম শেষ, সংখ্যাবাচক শব্দে বলো, কি বাচক? সংখ্যাবাচক শব্দে, সংখ্যাবাচক শব্দে সবসময় হয়ে যাবে। বাস, আমরা আর একটা নিয়ম শেষ। খুব ইজি না ব্যাপারগুলো? খুব ইজি। তোমরা সারাদিন পড়তে 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 পাগল হয়ে যাচ্ছে, তাই না? খুব সিম্পল পড়া যাচ্ছে। আচ্ছা, 1, এটা সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দে যে এটা আছে, এই সংখ্যা শব্দ যে এটা, এটা এখানে কি হয়ে গেছে? হয়ে গেছে। তার মানে সংখ্যাবাচক শব্দ যদি থাকে, এটা সবসময় হয়ে যাবে, মানে চাপ হবে। 11, এখানে কি আছে? এটা কি হয়ে যাবে? হয়ে যাবে। কি হয়ে যাবে? হয়ে যাবে। তার মানে আমরা বলছি কি, সংখ্যাবাচক শব্দে সবসময় এটা হবে, এটা হবে। তার মানে আমরা দুইটাই ক্লিয়ার হয়ে গেছি, তাই তো? ইয়েস। এবার দেখি খেলো, মানে আমরা বলি এই খেলা হবে বলি, রাইট? আবার কেউ বলে এই খেলাস না কেন, শুধু খেলা হবে, খেলাবে কই লাভ কি? খেল খেল। তো খেলটা কি এখানে বলো তো? ক্রিয়া। খেয়ালটা কি বলতো? ক্রিয়া। তাহলে আমরা কি বলবো? ক্রিয়াজাত। বলো তো কি জাত? ক্রিয়া, ক্রিয়াজাত। ক্রিয়াজাত শব্দে সবসময় হবে। বাস, আর একটা নিয়ম শেষ। তো এই ক্রিয়া কি? খেল আছে একটা ক্রিয়া, এখানে কি আছে? আছে। তো এটা কি হয়ে যাবে? হয়ে গেছে। তো এই খেল শেষে একটা কি থাকে না? একটু আগে পড়েছি, থাকবে যেখানে, ও হবে সেখানে। তো এখানে ওটা হয়ে গেছে, আগের নিয়মে টা হয়েছে। যাকে খেল, আমি কি বলছি? খেলো খেলো খেলো। এই যে খেলো, এই যে খেলো, একটু খেলো, এই যে খেলো যে এটা আছে, এটা কি হয়ে গেছে বলো তো? হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? তো খেল, এটা হচ্ছে ক্রিয়াজাত। বলো তো কি জাত শব্দ? ক্রিয়াজাত শব্দ। তো ক্রিয়াজাত শব্দে এটা সবসময় হবে। আমি আবার বলছি, খেয়াল করতে হবে। ক্রিয়াজাত শব্দে বলো তো কি জাত? ক্রিয়াজাত। ক্রিয়াজাত শব্দে এটা সবসময় হবে। ক্রিয়াজাত শব্দে এটা সবসময় হয়েছে। তো খেল, এটা ক্রিয়া, এখানে হয়ে গেছে। বাস, আরও একটা নিয়ম শেষ, 4 নম্বর। 5 নম্বরে দেখো, একটা একটা দুইটা অক্ষর আছে, হে একটা, একটা, হ্যাঁ দুইটা অক্ষর আছে। তার আমরা কি বললাম? 2 অক্ষর বিশিষ্ট। বলো কয় অক্ষর বিশিষ্ট? 2 অক্ষর। 2 অক্ষর আছে। তো 2 অক্ষর বিশিষ্ট, হ্যাঁ 2 অক্ষর বিশিষ্ট শব্দে
অ সবসময় ও হবে। দুই অক্ষর বিশিষ্ট শব্দে অ সবসময় ও হবে। যেমন আমি যদি বলি এ ত, এই দুইটা অক্ষর আছে, এই যে এটা সবসময় এ হয়ে যাবে। আমি যদি বলি হ্যাঁ ন, এই যে হ্যাঁ এটা সবসময় হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ন। আমি আবার বলছি, দুই অক্ষর বিশিষ্ট শব্দের যে এটা সবসময় এ হবে। তার মানে আমাদের এটা যে এ হয়, মানে এই ধ্বনির যে চাপ, মানে বিবৃতটা, এটা পাঁচটা ভাবে আসতে পারে, তাই নাকি? হ্যাঁ, কিভাবে? প্রথমে দেখো, খেয়াল করো, ব্যাং, তারপর ট্যাংরা। মানে অনুস্বার বা ও থাকলে সবসময় এটা এ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে ক্যাট, এটা বিদেশি মানে ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ এবং দেশি শব্দ যদি এ থাকে, এটা সবসময় এ হচ্ছে। 1-11 সংখ্যাবাচক শব্দে এটা সবসময় এ হবে। খেল মানে ক্রিয়াজাত শব্দে এটা সবসময় এ হবে। এত দুইটা অক্ষর বিশিষ্ট শব্দে সবসময় যে এ থাকে, তাহলে এটা সবসময় এ হবে। তার মানে আমরা দুইটা নিয়ম পড়ে ফেলছি, অটা ও হবে, এটা পড়ে ফেলছি, এটা এ হবে, এটা পড়ে ফেলছি। পাঁচটা নিয়ম পড়ে ফেলছি আমরা, রাইট? তার মানে যদি এই দুটো থেকে যে কোনো একটা কোশ্চেন কমন এসে যায়, তাহলে তুমি বাজিমাত, পাশে পাস পাচ্ছ তুমি, এই তো খুব ইজিভাবে পাশে পাস পেয়ে যাচ্ছ, খুবই চমৎকারভাবে। ওকে, আমি আশা করি তোমরা এটা পারবা, হ্যাঁ, তোমাদের সমস্যা হবে না। এখন আমরা চলে যাব আমাদের নেক্সটে। আসলে ওখানে কি আছে একটু খোঁজ খবর নিতেই হয়, তাই না বলো? হ্যাঁ, আমরা খোঁজ খবর নিচ্ছি। ওকে, আবার বলছি, কি ছিল? ব্যাং হয়ে গেছে ব্যাং, ঠ্যাংরা, অর্থাৎ ও বা অনুস্বার থাকলে এটা এ হয়ে যাবে। ইংরেজি বা দেশি শব্দে সবসময় এটা সবসময় এ হবে। 11 সংখ্যা থাকলে এটা এ হবে, ক্রিয়া থাকলে সবসময় এটা এ হবে, দুই অক্ষর বিশিষ্ট থাকলে এটা এ হবে। তার মানে আমরা আবারও রিভাইজ দিলাম, মোটামুটি শেষ করে ফেললাম। এ ও এ ধ্বনি, গোড়ার ডিম শেষ। এখন হচ্ছে বফলা। বলো কি ফলা? বফলা। এখন বফলার উচ্চারণ জিজ্ঞাসা করছে। বফলার উচ্চারণে 5টি নিয়ম লেখো। তার মানে আমাদের অধ্বনি আসতে পারে, এই ধ্বনি আসতে পারে। যদি আসলে আমরা পারবো। দুইটা থেকে কোনোটাই কমন না আসে, যদি বফলা উচ্চারণ আসে, তাহলে কি করবো? এটা আমরা খেয়াল করো কিভাবে বলছে। বফলার উচ্চারণ তো স্বদেশ, এটা হয়ে যাবে স্বদেশ। তার মানে সিম্পল জিনিস, সেটা কিভাবে খেয়াল করতে হবে। শুরুতে বফলা আছে, তাহলে বফলা যদি শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে না। তাহলে আমরা কি লিখব? বফলা শুরুতে থাকলে উচ্চারণ হবে না। বাস, একটা নিয়ম শেষ। এখন বফলা আছে শুরুতে, স্বদেশ। এখানে তোমাদের আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, তালিবাস স, মতিনাস স, দন্তাস স। 300 থাকলে সবসময় তালিবাস স হবে, হ্যাঁ, এটা মাথায় রেখো। 300 যদি থাকে এই পাশে, তাহলে ওই পাশে সবসময় তালিবাস স হবে। যদি এই পাশে 300 থাকে, তাহলে ওই পাশে সবসময় তালিবাস স হবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আরও ডিটেলসটা দেখাচ্ছি এগুলোর পরে। ওকে, স্বদেশ দন্তাস আছে, তালিবাস হয়ে গেছে, কিন্তু বফলার উচ্চারণ এখানে বফলা নাই। ওকে, থামসে, হসন্ত হয়েছে। আচ্ছা, দন্তাস তালিবাস হয়েছে, মানে 300 থাকলে সবসময় তালিবাস হবে। স্বদেশে এখানে বফলা ছিল, ওখানে নাই। বলো তো, একটা কোশ্চেন করি, কোন জিনিস শ্বশুরের নিচে আছে কিন্তু শাশুড়ের নিচে নাই? এটা বফলা। বলো তো কি ফলা? বফলা। তার মানে শ্বশুরের নিচে আছে কিন্তু শাশুড়ের নিচে নাই। সেটা কি? ঝটপট বলো তো কি এটা? এটা অবশ্যই বফলা হবে। সেটা কি? যেমন শ্বশুরের নিচে বফলা আছে, শ্বশুর লিখতে, কিন্তু শাশুড়ের নিচে বফলা নাই। এই জন্য শ্বশুরটা আমরা সবসময় তাহলে কী করছি, শ্বশুরে বফলা উচ্চারণ হয় না। তার মানে বফলা শুরুতে উচ্চারণ থাকলে বফলা কোনো উচ্চারণ হয় না। তবে শুরুতে যদি বফলা থাকে তাহলে কখনো উচ্চারণ হবে না। বাস, 1 নম্বর নিয়ম শেষ। সব্বাই হয়ে গেছে কি বলতো? সব্বাই হয়ে গেছে কি বলতো? সব্বাই। হ্যাঁ, যদি একই রকম দুইটা বফলা, মানে যদি পরপর বফলা থাকে, মানে একই রকম, যদি পাশাপাশি একসাথে বফলা থাকে, তাহলে উচ্চারণ অক্ষর থাকবে, মানে আগের মতোই থাকবে যে ভাবছে। তো একই রকম মানে পরপর, মানে একই রকম মাঝে পাশাপাশি বফলা আছে। বলতো কোথায়? বলতো পাশাপাশি, মাঝে পাশাপাশি, হ্যাঁ, মাঝে পাশাপাশি বফলা থাকলে, বফলা আছে, মাঝে পাশাপাশি বফলা থাকলে, হ্যাঁ, উচ্চারণ কি থাকবে? উচ্চারণ অক্ষত থাকবে।
আমি আবার বলছি, সব্বাই হয়ে গেছে কি সব্বাই। তো মাঝে পাশাপাশি বফলা থাকলে বফলা মাঝে মাঝে পাশাপাশি আছে, যেমন সব্বাই, এখানে ব ব আছে, এই ব ব দুইটা আছে একসাথে মাঝখানে, দুইটা একরকম হয়ে গেছে, মানে অক্ষত রয়ে গেছে আগের মতোই, রাইট। তারপরে তালিবাস্য 300 থাকলে সবসময় তালিবাস্য হবে, এই যে দন্তাস্য তালিবাস্য হয়ে গেছে। ওকে, আমি আবার বলছি, যদি মাঝে বফলা যদি পাশাপাশি থাকে তাহলে উচ্চারণটা আগের মধ্যে থাকবে, অক্ষর থাকবে, রাইট। এমন না যে বফলা থাকলে বফলা চলে যাবে, উচ্চারিত হবে না, এরকম না। শুধুমাত্র বফলা যদি শুরুতে থাকে, কোথায় বলো তো, শুরুতে থাকে, তাহলে উচ্চারণ হবে না। মাঝে বা শেষে থাকলে উচ্চারণ হবে, রাইট। এখন যেহেতু মাঝে বফলাটা পাশাপাশি আছে, একই রকম আছে, পাশাপাশি বফলা আছে, তার মানে এটা অক্ষত থাকবে, উচ্চারণ হবে। উচ্চারণ কি হবে? অক্ষত থাকবে বা উচ্চারণ থাকবে, আগের মতো থাকবে। এটা দিগ্বিদিক, তার মানে দিগ্বিদিক, এই যে দিগ্বিদিক, এখানে গ হবে, সরি, দিগ্বিদিক, এখানে একটা গ হবে, দিগ্বিদিক। তার মানে আমরা কি বলছি, যে যে গটা কি বলছি এখানে, দিগ্বিদিক। হ্যাঁ, যদি গয়ের সাথে, কি সাথে বলতো, গয়ের সাথে যদি বফলা থাকে, কার সাথে বলতো, গ, হ্যাঁ, মাঝে গয়ের সাথে, গ এর সাথে বফলা আছে, কি ফলা বলতো, বফলা, দিগ্বিদিক। বফলা থাকলে উচ্চারণ কি থাকবে বলতো, অক্ষত থাকবে, সেম উচ্চারণ অক্ষত থাকবে, মানে আগের মতো থাকবে, অক্ষত থাকবে মানে সে আগের মতোই থাকবে। ওকে, একই জিনিস বারবার। দিগ্বিদিক, এখানে দিগ্বিদিক, এখানে কি আছে বলতো, দিগ্বিদিক, এখানে একটা গ আছে, এখানে গটা আছে, তার মানে পাশে যে বফলা আছে, তা বফলাটা অক্ষত রয়ে গেছে, আগের মতো রয়ে গেছে, রাইট। থামছে কবার, দুইবার, দিক বিদিক, দুইবার হসন্ত হবে। ওকে, আমি আবার বলছি, যদি গ থাকে, এর সাথে বফলা থাকে, গ এর সাথে, তাহলে সে বফলার উচ্চারণটা অক্ষত থাকবে, মানে আগের মতোই থাকবে, কোনো ক্ষয়টাই হবে না। যদি পাশাপাশি বফলা থাকে মাঝে, তাহলে বফলা উচ্চারণটা কি থাকবে, অক্ষত থাকবে। ওকে, উদ্ভাস্ত, কি বাস্তু বলো তো, উদ্ভাস্ত। তো উদ এর যে উদ আছে, মানে যে উদটা, হ্যাঁ, এই যে উদ, এই উদটা কিন্তু আসলে মূলত উদ মানে উপসর্গ। এই উদ উপসর্গ, এই উদ উপসর্গ, এই উদ উপসর্গ এর সাথে, হ্যাঁ, এর সাথে বফলা থাকলে, আবারও সেম, উদ উপসর্গের সাথে বফলা থাকলে, হ্যাঁ, উচ্চারণ কি থাকবে, উচ্চারণ আবারও সেম, অক্ষত থাকবে, মানে সে মুছে যাবে না, অক্ষত থাকবে, আগের মতোই থেকে যাবে, চেঞ্জ হবে না এটা। ওকে ওকে ওকে, আর একটা নিয়ম, সব নিয়ম প্রায় একই জিনিস, কিছুই না। উদ্ভাস্তু, এই যে উদ উপসর্গ, আর এই যে বফলা, যে বটা, বটা, উদ উপসর্গ এর সাথে যদি বফলা থাকলে উচ্চারণ অক্ষত থাকবে, মানে উচ্চারণ আগের মতো থাকবে, চেঞ্জ হবে না। ওকে, উদ্ভাস্তু, দেখতে পাচ্ছ তোমরা দন্তাস্য। তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া এই দন্তাস্য থাকলে সবসময় তালিবাস্য হবে, আমরা জানছি, কিন্তু দন্তাস্য রয়ে গেছে কেন, হ্যাঁ, তালিবাস্য হয় নাই কেন, রাইট, এই কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন একটু পরে পড়াবো। আমি আবার বলছি, 300 থাকলে সবসময় তালিবাস্য হবে, রাইট। কিন্তু যদি 300 এর সাথে যদি ত, থ, ন, র, ল, রি থাকে, যুক্ত থাকে, তাহলে সবসময় ওখানে দন্তাস্য হয়ে যাবে। যেমন উদ্বাস্তু, এখানে দন্তাস্যের সাথে এখানে ত আছে, এই তটা যুক্ত আছে, আছে না, আছে না, ইয়েস, তটা যুক্ত আছে না, দেখো তটা আছে, এই জন্য ওখানে দন্তাস্য হয়েছে, কি হয়েছে, দন্তাস্য। ওকে, অশ্লীল, তালিবাস্যর সাথে ল আছে, তার মানে এখানে কি ল, হ্যাঁ, এই যে ল আছে, যে ল আছে না, তথ নর ল রি, এই যে ল আছে, ল আছে, তার মানে এটা সবসময় দন্তাস্য হয়ে যাবে, অশ্লীল। শ্রাবণ, শ্রাবণ, র এর সাথে তালিবাস্য, তালিবাস্যের সাথে র, শ্রা, তার মানে এখানে দন্তাস্য হবে, কেন হবে, কারণ এখানে রি বা র আছে। তার মানে আমরা 300 থাকলেই তালিবাস্য দিব, এটা সত্যি। 300 এর সাথে যদি যুক্ত থাকে কি, তথ নর অথবা লরি যুক্ত থাকে, তাহলে সবসময় দন্তাস্য হয়ে যাবে। এই জন্য উদ্ভাস্তু, এই যে দন্তাস্যটা, এটা দন্তাস্য রয়ে গেছে, এটা চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই, কারণ দন্তাস্যের সাথে একটা ত যুক্ত আছে, এই জন্য দন্তাস্য রয়ে যাবে। যদি তটা না থাকে তাহলে তালিবাস্য হয়ে যেত, ঠিক আছে। ওকে, আর যাই হোক, উদ্ভাস্তু, এখানে উদ আছে, এটা উপসর্গ, উপসর্গের পরে যদি বা উপসর্গের সাথে যদি বফলা থাকে, তাহলে বফলাটা আগের মতো থাকবে, উচ্চারণ অক্ষর থাকবে, রাইট। বিশ্ব, মানে বফলা আছে, কোথায় আছে বলতো, শেষে, তার মানে শেষে যদি বফলা থাকে, শেষে বফলা আছে শেষে, তো শেষে বফলা থাকলে, শেষে বফলা থাকলে দ্বিত্ব হবে, বলো তো কয়বার হবে, দ্বিত্ব হবে, মানে দুইবার হবে। তো বিশ্ব শেষে বফলা আছে, বিশ্ব, তার মানে এটা দ্বিত্ব, মানে দুইবার হয়েছে, কয়বার হয়েছে বলো তো, দুইবার হয়েছে, বিশ্ব,
কি বলছে বলতো বিশ্ব, তো শেষে অ থাকলে কি হয়ে যাবে, ও হয়ে যাবে, থামলে হসন্ত হয়ে যাবে। আমি আবার বলছি বিশ্ব শেষে বফলা আছে, এই জন্য এটা দ্বিত্ব মানে দুইবার হবে, দুইবার। দ্বিত্ব মানে কয়বার বলো তো, দুইবার। ওকে ওকে, আমি আবার বলছি, একবার প্রথম থেকে খেয়াল করতে হবে, ঠিক আছে? সবাই রেডি? অর্থাৎ যদি শুরুতে বফলা থাকে তাহলে কখনো উচ্চারণ হবে না, মানে এখানে নাই, বাস নিয়ম শেষ একটা। 2 নম্বরে যদি মাঝে বফলা থাকে পাশাপাশি তাহলে উচ্চারণ অক্ষত থাকবে, মানে আগের মতোই রয়ে গেছে, এটা সেম, এখানে যা ওখানে তা। দিকবিদিক মানে যদি গয়ের সাথে যদি বফলা থাকে, গয়ের সাথে বফলা আসতে মানে যদি বফলাটা তাহলে অক্ষত থাকবে, রয়ে যাবে আগের মতো। উদ্ভাস্তু মানে মানে একটা উপসর্গ, উপসর্গের সাথে যদি বফলা থাকে তাহলে বফলাটা অক্ষত থাকবে, মানে আগের মতো রয়ে যাবে, আছে আগের মতো, কোনো টেনশন করার কিছু নেই। বিশ্ব মানে যদি শেষে বফলা থাকে তাহলে সবসময় দুইবার হবে, মানে কয়বার হবে, দুইবার, মানে দ্বিত্ব হবে। বিশ্ব তাহলে তালিবাসরা দুইবার হচ্ছে মানে দ্বিত্ব হয়েছে। তার মানে আমরা বফলার 5টি নিয়ম ইজিলি উদাহরণ দেখে শেষ করে ফেললাম, রাইট? তার মানে বফলা 5টি নিয়ম যদি কোশ্চেন আসে তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব মফলার 5টি নিয়ম, অর্থাৎ বফলা তো শেষ হলো, এবার দেখি বফলা যদি কোশ্চেন না আসে তাহলে যদি মফলা কোশ্চেন আসে, রিস্ক নেওয়া যাবে না, 4টা পড়বো, এর ভিতরে থেকে 2টা যদি কোশ্চেন আসে ভালো, একটা 100% কোশ্চেন আসবে, কমন আসবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি 4টা থেকে। ওকে, মফলার উচ্চারণে 5টি নিয়ম যদি পড়ি তাহলে সেটা কীভাবে পড়লাম? মফলার উচ্চারণে আমরা দেখলাম যে শুকনো, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, উচ্চারণটা কি সূক্ষ্ম, তার মানে এটা ক্ষীয় এর সাথে মফলা আছে, তার মানে ক্ষীয়টা তাহলে কি যুক্ত ব্যঞ্জন, তাহলে আমরা কি বলতে পারি, যুক্ত ব্যঞ্জন, তাহলে যুক্ত ব্যঞ্জন, হ্যাঁ যুক্ত ব্যঞ্জনের সাথে, কার সাথে, যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা, যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা থাকলে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। আচ্ছা খেয়াল করতে হবে যুক্ত ব্যঞ্জনটা তাহলে কি, এই যে শুকনো যে ক্ষীয়টা আছে সাথে যে মফলা আছে, এটা কিন্তু উচ্চারণ হয় না এখানে, সূক্ষ্ম, এটা হচ্ছে সূক্ষ্ম। এখানে যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা থাকলে মফলা উচ্চারণ হবে না। আমি আবার বলছি যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা থাকে শেষে বা যেখানে, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি থাকে তাহলে সেটা মফলা উচ্চারণ হয় নাই। কিভাবে আমরা দেখছি যুক্ত ব্যঞ্জনটা কি ছিল, ক প্লাস মূর্ধন্য ষ, এটা যুক্ত বর্ণ ছিল, আর এই যুক্ত বর্ণের সাথে যদি মফলা আসে, সেটা যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা থাকলে উচ্চারণ হয় নাই, তার উচ্চারণ কি হয়েছে, সূক্ষ্ম। তার মানে এখানে শুক্র উচ্চারণ কি হয়ে যাবে, সূক্ষ্ম। আমরা জানি ওখানে লিখছিলাম যে দীর্ঘার থাকলে রস্যকার, মূর্ধন্য থাকলে দন্তান্ন, পড়াইছিলাম কি, পড়াই নাই, অবশ্যই পড়াইছি, রাইট? আপনাদের মনে আছে কি নাই? এখানে শুকনো, এখানে দীর্ঘকার আছে, এখানে রস্যকার হয়ে গেছে সুখ, এখানে সুখ, ক সূক্ষ্ম, ও সঠিক উচ্চারণ হচ্ছে সূক্ষ্ম, মানে ক আসছে আর খ আসছে, রাইট? এখানে তার মানে যুক্ত ব্যঞ্জনের সাথে, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না কোনোটাই, তাহলে মফলা উচ্চারণ হয় নাই। হ্যাঁ, চন্দ্রবিন্দুটা কেন দিয়েছি, মফলা যদি উঠে যায় আনুনাসিক হয়। আবারও বলছি এটা আবার আনুনাসিক হতে পারে, কি হতে পারে, আনুনাসিক। হ্যাঁ, আনুনাসিক, আনুনাসিক মানে হচ্ছে চন্দ্রবিন্দু, আনুনাসিক হয়, দেখো আনুনাসিক হবে। আনুনাসিকটা মানে কি, যদি এমন হয় যে সূক্ষ্ম, সূক্ষ্ম, সূক্ষ্ম মানে চন্দ্রবিন্দুটার সাথে যুক্ত আছে, কেন আছে, কারণ যদি মফলা উঠে যায়, যদি মফলা চলে যায়, তার মানে মফলাটা নাসিক্য। এই যে আমরা বলি না ও ইয় ন ন ম, মানে নাক থেকে আসছে, তো মফলাটা হচ্ছে নাসিক্য, মানে নাক থেকে আসে। তো যদি মফলাটা চলে যায় বুঝতে হবে যে এখানে কিছু একটা রেখে গিয়েছে, একটা স্মৃতি রেখে যায়। যদি কেউ চলে যায় তাহলে একটা স্মৃতি রেখে যায়, সে সেই স্মৃতিটা নিয়েই সে বাকি জীবন বেঁচে থাকে। ঠিক সেম সূক্ষ্ম, এখানের ভিতরে একটা স্মৃতি রেখে গেছে মফলাটা, সে চলে গেছে মানে উচ্চারণ হয় না বা থাকে নাই, তো কি হয়েছে, কিন্তু এখানে একসঙ্গে একটা মফলা ছিল, এই জন্য চন্দ্রবিন্দুটা রয়ে যাবে, মানে আনুনাসিক হয়। তার মানে এই যে যুক্তবর্ণ থাকলে কখনো মফলা, যুক্তবর্ণ থাকলে যদি সত্যি যদি মফলা থাকে তাহলে মফলা উচ্চারণ কখনো হয় না। তবে যদি মফলা চলে যায় কিন্তু আনুনাসিকটা, তার মানে চন্দ্রবিন্দু থাকবে, আনুনাসিক, চন্দ্রবিন্দুটা কি বলছি আমরা, আনুনাসিক বলেছি, রাইট? সুস্মিতা, এটা সুস্মিতা হয়েছে। আচ্ছা সুস্মিতা শব্দটা কি সহজ না কঠিন? একটু কঠিন কঠিন মনে হচ্ছে। আমরা পড়ছিলাম তাহলে একটু কঠিন যদি হয় তাহলে সংস্কৃত শব্দ হয়, তার মানে সুস্মিতাটা হলো সংস্কৃত শব্দ, কি শব্দ, সংস্কৃত। তার মানে সংস্কৃত শব্দে কখনো সংস্কৃত শব্দে মফলা উচ্চারণ হবে, কি ফলা বলতো, মফলা উচ্চারণ থাকবে।
সংস্কৃত শব্দে মফলা উচ্চারণ থাকবে, মানে চলে যাবে না। হ্যাঁ, সংস্কৃত শব্দে যেমন সুস্মিতা, এটা সংস্কৃত শব্দ। এখানে আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে তালিবাস, মদিনাস, দন্তাস থাকলে তালিবাস হবে, একটু আগে দেখাইছি। হ্যাঁ, এখানে দন্তাস তালিবাস হয়ে গেছে সুস, আবার দন্তাস আছে, আবার তালিবাস হয়ে গেছে সুস, দুইটার দন্তাস। এখানে যে সুস্মিতা যে মটা, এই মটা ম রয়ে গেছে, আছে কি নাই? আছে। হ্যাঁ, হসন্ত হবে এখানে, সরি হসন্ত দিয়ে দাও। হ্যাঁ, সুস্মিতা, এখানে হসন্ত হবে, সুস্মিতা, থামলে অসন্ত। যাকে সুস্মিতা মফলাটা মটা রয়ে গেছে, তার মানে আমরা কি বুঝলাম, যদি সংস্কৃত শব্দে থাকে তার সংস্কৃত শব্দের মফলা উচ্চারণ থাকবে, সংস্কৃত শব্দের মফলাটা অক্ষত থাকবে, মানে উচ্চারণ থাকবে। হ্যাঁ, এবার দেখি আমরা স্মৃতি। এই যে স্মৃতি, এটা এটা স্মৃতি, বানানটা সরি, বানানগুলো ভুল হচ্ছে, টাইপিং মিস্টেক। আচ্ছা, স্মৃতি, এখানে আমরা দেখতে স্মৃতি রয়েছে, তার মানে এখানে মফলা উচ্চারণ হয় না। তার মানে মফলাটা কেন উচ্চারণ হয় না? কেন শুরুতে, আমরা আগেরটাই পড়েছিলাম, যদি শুরুতে মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না। ঠিক এখানেও সেম, শুরুতে মফলা থাকলে উচ্চারণ হবে না। আমরা আগেরটাই পড়েছিলাম মফলারটা কাহিনী, উচ্চারণ হবে না। যে ওখানে যদি শুরুতে মানে শুরুতে বফলা ছিল কিন্তু উচ্চারণ হয় নাই, উচ্চারণ আসে না, স্বাধীন শুরুতে বফলা আছে কিন্তু উচ্চারণে স্বাধীন বফলা থাকে না ওই পাশে। ঠিক সেম, যদি কোনো ফলা থাকে শুরুতে, বফলা হোক মফলা হোক, শুরুতে উচ্চারণ হয় না। ঠিক সেম এখানে দেখো স্মৃতি, এখানে স্মৃতির এখানে ম আছে কিন্তু এখানে এটা নাই। কেন নাই? কারণ শুরুতে, এটা শুরুর দিকে আছে। তো শুরুতে যদি কোনো মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না। তবে হ্যাঁ, আমরা কি বলছিলাম, যদি সে চলে যায়, উচ্চারণ না হয়, মানে যদি চলে যায় সে, তাহলে একটা স্মৃতি রেখে যায়, সেটা হচ্ছে আনুনাসিক, মানে চন্দ্রবিন্দু। তো স্মৃতি রেখে গেছে কি, চন্দ্রবিন্দু রেখে গেছে এখানে, রাইট? ওকে, তাহলে আগের মতো সব আছে, শুধু যদি শুরুতে মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না, আর যদি শেষে যুক্তবর্ণ থাকে তাহলে উচ্চারণ হবে না মফলাটা। কিন্তু যদি চলে যায়, একটা আনুনাসিক থাকবে। কি থাকবে? আনুনাসিক, মানে চন্দ্রবিন্দু থাকবে চলে গেলে, স্মৃতি হিসাবে। পদ্ম হয়ে গেছে পদ্ম, পদ্ম কি হয়ে গেছে বলো তো? পদ্ম। তার মানে আমরা একটু আগে বলছিলাম, ওখানে আগেরটায় পড়াছিলাম যে শেষে যদি মফলা থাকে তাহলে উচ্চারণ দিতে হবে, কয়বার হবে? দুইবার। ঠিক পদ্ম, এখানে শেষে মফলা আছে, তার মানে সেম নিয়ম, শেষে মফলা থাকলে দিতে হবে। কি হবে? দিতে হবে। আমি আবার বলছি, শেষে মফলা থাকলে দিতে হবে। যেমন পদ্ম, শেষে মফলা আছে, এটা দুইবার হয়ে গেছে, দুইটা দ হয়ে গেছে, পদ দ, পদ দ, শেষে অ থাকলে ও হয়ে গেছে, তাহলে কি হবে? পদ্ম হয়ে যাবে। কি হয়ে যাবে? পদ্ম। তার মানে আমরা চারটা বলছি, আমি আবারও, যদি শুরুতে মফলা থাকে বা মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না, যদি শেষে থাকে তাহলে উচ্চারণ হবে। শুধু একবার না, দুইবার হয়েছে, পদ্ম, দুইটা দ হয়ে গেছে। যদি শেষে যুক্তবর্ণ থাকে তার উচ্চারণ হবে না। যদি উচ্চারণ না হয় তাতে কি, কিন্তু স্মৃতিটা রেখে যাবা। স্মৃতি মানে হচ্ছে যে আনুনাসিক, মানে এখানে চন্দ্রবিন্দু থেকে যাবে। কার পরিবর্তে? এখানে একটা ম ছিল একসময়, এটার স্মৃতি হিসাবে আমরা চন্দ্রবিন্দু রেখে দিয়ে যাব। ঠিক আছে? আর যদি এমন হয় যে সংস্কৃত শব্দ থাকে, তাহলে সংস্কৃত শব্দ সবসময় মফলা থাকবে, উচ্চারণটা এটা যাবে না। আর বাগ্মী, এটা হয়ে গেছে কি? বাগ্মী, তার মানে বাগ্মী, এখানে গ আছে, তার মানে এখানে মটা ম। আর আমরা কি বলছিলাম মনে আসছে কিনা, দীর্ঘিকার থাকলে সবসময় রস্যিকার হবে। ওকে, আগে দেখাইছিলাম একটু আগে। যাই হোক, বাগ্মী, এখানে মটা রয়ে গেছে, এখানে মটা যায় নাই। কেন যায় নাই? তাহলে আমরা লিখতে হবে, অর্থাৎ পদের মধ্যে বা শেষে যেখানে হোক, একটা পদ, এই যে একটা পদ, বাগ্মীর আছে একটা পদ, হ্যাঁ, এই যে পদের, এই পদের মধ্যে, তার মধ্যে থাকতে পারে বা শেষে, পদের মধ্যে বা শেষে কিছু বর্ণ আছে। বর্ণগুলো কি কি? যেমন গ, যেমন ও, যেমন মূর্ধন্য, যেমন দন্তান্ন, ঠিক আছে, যেমন হতে পারে ট, কি হতে পারে বলো তো? ট হতে পারে, তারপরে আবার ম হতে পারে, আবার ল হতে পারে। তার মানে যদি এগুলো যদি শব্দের মধ্য থাকতে পারে, শেষ থাকতে কি কি? গ, ও, মূর্ধন্য, দন্তান্ন, ট, ম এবং ল। অর্থাৎ এগুলো যদি শব্দের শেষে বা মধ্যে থাকলে কি হবে? উচ্চারণ বজায় থাকবে, উচ্চারণ বজায় থাকবে, মানে বজায় থাকবে মানে উচ্চারণটা থাকবে আর কি। হ্যাঁ, ওকে, আমি আবার বলছি, খেয়াল করতে হবে। রেডি সবাই? ঝটপট। শব্দের মাঝখানে, বাগ্মী শব্দের মাঝখানে কি আছে? গ আছে, আছে কি নাই? হ্যাঁ আছে, ইয়েস। তো শব্দের মাঝে, মধ্যে বা শেষে তো গটা আছে,
যদি থাকে গটা তাহলে উচ্চারণটা কি থাকবে, উচ্চারণ বদ্ধ থাকলে উচ্চারণ বদ্ধ থাকবে। তো শব্দের মাঝখানে গ আছে বা শব্দের মাঝখানে গ থাকার কারণে হ্যাঁ উচ্চারণটা মটা যা আছে তাই রয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি বলছি, শব্দের মাঝে থাকতে পারে, অথবা বাগ্মী শেষে ম আছে, তো শব্দের শেষে যদি ম থাকে তাহলে উচ্চারণটা বদ্ধ থাকবে, এরকম হতে পারে। রাইট, কোথায় থাকতে পারে, শব্দের শেষে থাকতে পারে। ওকে, তো আমরা বলছি শব্দের শেষে বা মাঝে যদি গ অথবা ম, তারপরে আছে কি উ, ন, ট, ল, ম যদি ইত্যাদি থাকে তাহলে সবসময় ওখানে মফলা বা যেটা ম ছিল ওটা বজায় থাকবে, চলে যাবে না। ওকে, আচ্ছা, ওটা যেভাবে সেভাবেই থাকবে। তাহলে আমরা আবার বলছি, খেয়াল করতে হবে প্রথম থেকে। আমরা এতক্ষণ ধরছি বফলা বলছিলাম, এখন মফলার 5টি নিয়ম আমরা দেখছি। যে শেষে একটা যুক্তবর্ণ আছে না? হ্যাঁ, ইয়েস। যুক্তবর্ণ থাকলে সবসময় যুক্তবর্ণ থাকলে উচ্চারণ কখনো এখানে মফলা উচ্চারণটা আর হবে না। তাহলে কি হবে, সূক্ষ্ম উচ্চারণটা কি হবে, সূক্ষ্ম, ক আর খ হবে, সূক্ষ্ম ক আর খ হবে, আর দীর্ঘকার আছে না, রস্যকার হয়ে যাবে। রাইট, আমরা দেখলাম তো কি আছে, সূক্ষ্ম। আচ্ছা, চন্দ্রবিন্দুটা কেন দিয়েছি, কারণ যেহেতু চলে গেছে মটান উচ্চারণ হচ্ছে না, কিন্তু এটা স্মৃতিতে রয়ে গেছে চন্দ্রবিন্দুটা, তার মানে আনুনাসিক হবে, সূক্ষ্ম। যদি যদি কোনো মফলা চলে যায় বা না থাকে, কিন্তু একসময় ছিল এখন নাই, তার পরিবর্তে একটা চন্দ্রবিন্দু অবশ্যই দিতে হবে, না দিলে হবে না। সুস্মিতার শব্দটা কঠিন মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ইয়েস, তাই তো মনে হচ্ছে কঠিনই। হ্যাঁ, এবার সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দে সবসময় যে সুস্মিতা যে মটা আছে সবসময় থাকবে, মানে সংস্কৃত শব্দে মফলা উচ্চারণ সবসময় হবে, চলে যাবে না। হ্যাঁ, আর স্মৃতি এখানে একটা স্মৃতি এখানে শুরুতে মফলা আছে, যদি শুরুতে মফলা থাকে তাহলে উচ্চারণ কখনো হবে না, যদি শুরুতে মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না। তবে হ্যাঁ, যদি চন্দ্রবিন্দুটা হবে, কারণ মফলা তো উচ্চারণ হয় না, চলে গেছে, তো স্মৃতি হিসেবে চন্দ্রবিন্দু রয়ে গেছে। তো পদ্ম যদি শেষে মফলা থাকে, যদি সাথে বাবা শেষে মফলা থাকে তাহলে দ্বিতীয় উচ্চারণ হবে। আর বাগ্মী যদি তার মানে যদি শেষে পদের শেষে বা মধ্যে যদি গ, ঘ, ন, ন, ট, ম, ল ইত্যাদি থাকলে সেটা উচ্চারণ বজায় থাকবে, মানে যেভাবে আছে এভাবেই থাকবে, চেঞ্জ হবে না। ওকে, তবে দীর্ঘাতায় রসিকার হবে, অ থাকলে ও হবে, এ থাকলে এ হবে, মূর্ধন্য থাকলে দন্তান্ন হবে, রি থাকলে র হবে, রেফ থাকলে র হবে। এটা আমরা সবাই মোটামুটি জানি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমি আবার বলছি একদম লাস্ট বারের মতো, যদি শব্দের শেষে যুক্তবর্ণ থাকে তাহলে সবসময় মফলা উঠে যাবে, থাকবে না। তবে হ্যাঁ, চন্দ্রবিন্দু হবে, কারণ এটা আনুনাসিক হিসাবে চলে গেলে। সুস্মিতা এটা কঠিন, এটা সংস্কৃত শব্দে সবসময় মাথা রাখতে হবে, সংস্কৃত শব্দ, এটা সংস্কৃত শব্দে সবসময় মফলা উচ্চারণ হবে। স্মৃতি এখানে দন্তাস্ব আছে, স্মৃতি, আর যদি দন্তাস্ব রয়ে গেছে, দন্তাস্ব রয়ে গেছে, স্মৃতিটা হয়ে যাবে। কেন হবে, কারণটা হলো শুরুতে যদি মফলা থাকে তাহলে উচ্চারণ হবে না, যদি শেষে থাকে তাহলে দ্বিত্ব, মানে দুইটা হয়েছে, দুইবার হবে। হ্যাঁ, যদি গ, ম, ট, ন, ম ইত্যাদি যদি থাকে, ভদ্র শুরু বা মাঝে থাকে, তাহলে সবসময় এটা যেভাবে আছে মানে বজায় থাকবে, উচ্চারণটা বজায় থাকবে, চেঞ্জ হবে না। তো আমাদের মফলারও 5টা উচ্চারণ ইতিমধ্যে শেষ হয়ে গেল। তার মানে কি বুঝলাম বলো তো, কি বুঝলাম? কিছু বুঝলাম কিছুই না। তার মানে আমাদের 4টা নিয়ম শেষ। একটা হচ্ছে অধ্বনির ওটা ও হতে পারে, একটা এটা এ হতে পারে, একটা বফলার নিয়ম শেষ করলাম, এখন মফলার নিয়ম শেষ করলাম। এখন আমরা দেখব উচ্চারণে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। সেই নিয়মগুলো কি হতে পারে? 1 নম্বর নিয়ম যেটা বলছিলাম, 300 থাকলে সবসময় তালিবাস্য হবে, মনে আছে কিনা একটু আগে পড়েছি। তবে হ্যাঁ, 300 এর সাথে যদি ত, থ, ন, র, ল, রি থাকে তাহলে সবসময় দন্তাস্য হয়ে যাবে। আবার বলছি, এই 300 এর সাথে যদি তথ, নর, লরি থাকে তাহলে সবসময় দন্তাস্য হয়ে যাবে। রাইট, যেমন আমি উদাহরণ দিচ্ছি, বস্তি। কি দিচ্ছি বলো তো? বস্তি, ইয়েস, এই বস্তি। উদাহরণ দিচ্ছি বস্তি, তো বস্তি এখানে ব আছে, তাহলে এটা বোকার বো হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা বোকার বো হয়ে যাবে। রাইট, ওকে, বোকার বো দিলাম। দন্ত অ থাকলে ও হবে, ওটা ও দিয়েছি। দন্তাস্বটা কি তালিবাস্য হবে? তালিবাস্য হবে, আমরা তো বলছি 300 থাকলে সবসময় তালিবাস্য হবে, তাহলে এখানে কি হবে? তো আচ্ছা, শেষে তো আছে, ইয়েস, তার মানে তালিবাস্য হবে না। তার মানে কি হয়ে যাবে? এটা বস্তি, তাহলে কি হয়ে যাবে? বস্তি দন্তাস্য হয়ে যাবে। কেন দন্তাস্য হবে? কারণ শেষে তো আছে, দন্তাস্য হবে। দীর্ঘার আছে না? হ্যাঁ, কি হয়ে যাবে? তাহলে রস্বীকার হবে। ধীরে ধীরে কি হয়ে যাবে? রস্বীকার হবে, ব্যাস। তো আগের মতো যা আছে সব কিছু বসা দিই, তার আগে কি ছিল? ত, থামছে কোথাও? হ্যাঁ, হসন্ত হবে, বস্তি। তার মানে আমরা কি বুঝলাম, যে 300 থাকলে তালিবাস্য হবে, ব্যাপারটা কি ভুল। 300 এর সাথে যদি তথ, নর, লরি যুক্ত থাকে তাহলে সবসময় ওখানে দন্তাস্য হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, অশ্লীল। উদাহরণটা দিচ্ছি কি? অশ্লীল। ওকে,
আচ্ছা, অশ্লীলের যে অ আছে এই অটা থাকতে পারে, আবার ও হতে পারে, কোনো সমস্যা নেই। অ থাকতে পারে, কারণ নেগেটিভ ওয়ার্ডে সবসময় অটা অয় থাকবে, এটা চেঞ্জ হবে না। কোন ওয়ার্ডে বলো তো? নেগেটিভ ওয়ার্ডে। যাই হোক, এখন দেখি আমরা অশ্লীল তালিবাস্য আছে, তাতে আবার নিচে ল আছে, তারপরে ল আছে এবং তালিবাস্য আছে। তারপরে আমি কি বলছিলাম যে তালিবাস্যের সাথে যদি ল বা এগুলো যদি কোনোটাই থাকে তাহলে দন্তস্ব হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? দন্তস্ব। ওস দীর্ঘকার আছে তাহলে রস্বীকার হয়ে যাবে, বাস। তো বাকি যা আছে যা লিখে ফেললি, তাহলে বাকি কি আছে? দুইটা ল আছে, তো ওস দন্তস্ব ওস লীল দুইবার থামছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা কি বুঝলাম যে এই টাইপের নেগেটিভ ওয়ার্ড থাকলে অটা অয় থেকে যাবে, তবে হ্যাঁ 300 থাকলে তালিবাস্য হবে। 300 এর সাথে যদি তথ নর লরে যুক্ত থাকে তাহলে সবসময় দন্তাস্য হয়। শেষ। তাহলে আমরা পেরে গেলাম। এবার আমরা তারপরে বলবো বস্তি অশ্লীল, আমরা মোটামুটি শেষ করলাম। তাহলে আমরা যে কাজটা পড়বো তারপরে শ্রাবণ। শ্রাবণটা কিভাবে করবো আমরা? শ্রাবণটা কিভাবে করবো? স্রা তার মানে স্র, এখানে রি আছে, বলো স্র এখানে কি আছে বলো তো? রি আছে। তার মানে যদি রি আছে, যদি রি থাকে বা র থাকে তাহলে সবসময় দন্তাস্য হয়ে যাবে। তাহলে শ্রাবণ কি হয়ে যাবে? শ্রা। ওকে, তো বাকি আছে যা আমরা লিখে ফেলবো, বাকি যা আছে সব লিখে ফেলবো। তবে শ্রাব মাঝখানে অ আসে তাহলে ও হয়ে যাবে, মূর্ধন্য থাকলে দন্তান্ন হয়ে যাবে, বাস শ্রাবণ থেমেছে। তারপরে আমরা কি বলতে বললাম? 300 থাকবে যেখানে তালিবাস্য হবে সেখানে। তবে 300 এর সাথে যদি তথ নর লরি থাকে তাহলে সবসময় দন্তাস্য হবে। বুঝতে পেরেছো? তারপরে উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, খুব চমৎকার উদাহরণগুলো ছিল। আচ্ছা, আরটা আমরা কি বলছিলাম? যদি শুরুতে বফলা থাকে তাহলে উচ্চারণ হবে না, যদি শেষে থাকে তাহলে দ্বিত্ব হবে। কবার হবে বলো তো? দ্বিত্ব, দুইবার হবে। ওকে, আচ্ছা তোমরা সেটাও তোমরা মোটামুটি শেষ করে ফেলছো, পারবা। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। আহ্বান, আহ্বান হয়ে যাবে, জিব্বা জিবা হয়ে যাবে। এটা কি? আহ্বান। কালোটা দিলে ভালো হচ্ছে না, কালোটাই দিই। আহ্বান, ওটা জিহ্বা। ওকে, আচ্ছা, আহ্বান আর জিবার উচ্চারণটা কিভাবে হয়েছে? নিয়মটা তাহলে কি? নিয়মটা হলো কি, আহ্বান মাঝখানে যদি হব থাকে, তাহলে নিয়মটা কি? যদি মাঝে হব থাকে, নিয়মটা তাহলে কি হবে? মাঝে যদি হব থাকে, নিয়মটা এটাই শুধু কি, মাঝে হব থাকলে এর নিয়মটা হবে। মাঝে যদি হব থাকে, হব আছে দুইটা উদাহরণে হব আছে। যদি শুরুতে আ থাকে, কি থাকে শুরুতে? আ। যদি শুরুতে আ থাকে তাহলে হটা হয়ে যাবে ও, হটা কি হয়ে যাবে? যদি শুরুতে আ থাকে, কি থাকে? আ, তাহলে এই হটা হয়ে যাবে ও। যদি শুরুতে ই থাকে, রশ্মি থাকে, তাহলে এই হটা হয়ে যাবে ও। আমি আবার বলছি, খেয়াল করতে হবে। আহ্বান শুরুতে একটা আ আছে, জিহ্বা শুরুতে একটা রশ্মি আছে, জিহ্বা রশ্মি। তার মানে এই আমাদের মেইন ফোকাস হচ্ছে হওয়ার বটা চেঞ্জ করা, এই হওয়ার বটা পরিবর্তন করতে হবে, রাইট? এটাই মেইন ফোকাস। আচ্ছা, এখন আমরা দেখছি যে শুরুতে তার মানে হ আছে, মানে মাঝখানে শুরুতে আ আছে, আটা আছে মাঝখানে, এই আটা আছে, রাইট? এবং এরপরে কি আছে? হ আছে, তাহলে হটা কি হয়ে যাবে বলো তো? হটা হয়ে যাবে ও। কেন হটা ও হয়েছে? কারণ শুরুতে আ আছে, এই জন্য হটা ও হবে, এই যে হটা ও দিয়েছি। ওকে, জিহ্বা, এটা জিহ্বা, এটা শুরুতে কি আছে? জিহ্বা, শুরুতে রশ্মি আছে, জি ই আছে একটা। আচ্ছা, ইটা যেহেতু আছে শুরুতে রশ্মি, তার মানে এই হটা তাহলে কি হয়ে যাবে? এই হটা তাহলে উ হয়ে যাবে। কেন উ হবে? কারণ এই জন্যই হটা উ হবে যে এখানে রশ্মি আছে, এই জন্য। আমি আশা করি এটুকু বুঝতে পেরেছো। এটুকু বুঝছো কিনা? আও এবং জিউ, আও এবং জিউ। আও কেন হলো? কারণ শুরুতে আ আছে, এই জন্য হটা হয়েছে। জিউ মানে উ কেন হলো? হটা মানে শুধুমাত্র হয়ের পরিবর্তন করতেছে, এখন হ আর ব হবে পরিবর্তন দুইটাই। আটা কেন হয়েছে? আটা হওয়ার কারণে এটা ও হয়েছে। জি বা এই যে জি, এই যে জি, এই যে ই, তো ইটা হওয়ার কারণে রস্য হয়েছে। আমি আবারও বলছি, এই আটা ও হয়েছে, আবার আটা হওয়ার কারণে ও হয়েছে। আর জি বা এই যে জি, এই যে জি, এই যে ই আছে, এই যে ই আছে না একটা? হ্যাঁ আছে, এই জন্য এটা রস্য হয়েছে। আচ্ছা, রস্যটা কেন হয়েছে আমি খেয়াল করতে হবে। আহ্বান আটা হওয়ার কারণে ওটা হয়েছে হটা, জি বা ইটা হওয়ার কারণে হটা উ হয়েছে। তাহলে আও এবং জিও এটুকু বুঝতে পারছো তোমরা। তাহলে বাকি আছে কি? ব আর ব। তাহলে নিয়ম লিখতে হবে কি? ব থাকলে কি হয়ে যাবে? ভ হয়ে যাবে। তো ব থাকলে কি হয়ে যাবে? ভ। তো আও এটা ঠিক আছে। তাহলে আমরা বাকি আছে কি? ব, আও, ভ। তো বাকি যা আছে তা বসা দিলাম।
আহ্বান থামছে। ওকে, তার মানে হওয়ার ব চেঞ্জ করে কি হয়েছে, ও আর ভ হয়েছে। জিউ তার মানে উ হয়েছে, তার মানে এটা কি বটা কি হয়ে যাবে, ভ হয়ে যাবে। তার বাকি আছে যা আছে তা বসাই দাও, তার বাকি আছে কি আ, জিউ ভা। ওকে, আও ভান আর জিউবা সঠিক উচ্চারণ কি হবে, আহ্বান সঠিক উচ্চারণ হচ্ছে আও ভান, জিবা সঠিক উচ্চারণ হচ্ছে কি জিউ ভা। তবে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হচ্ছে যে বিহবল। বিহবল এটা করো তো, বিহবল কি হবে এবার দেখি, করলে পারবা, বুঝতে পারবো। ওকে ওকে ওকে, বিহবল শুরুতে ই আছে একটা, আছে না ই, হ্যাঁ, তার মানে এটা কি হবে, এই যে হটা কি হয়ে যাবে রস্যাও, বিউ। ইয়েস, হটা কি হয়ে যাবে রস্যাও, তাহলে কি হয়ে যাবে উ হয়ে যাবে। কেন উ হবে, কারণ শুরুতে একটা রশ্মি আছে, এই ই থাকলে উ হবে, আ থাকলে ও হবে। এই যে শুরুতে ই আছে তার মানে এটা উ হয়ে গেছে, তো বটা কি হয়ে যাবে, ভ হয়ে যাবে, বটা কি হয়ে যাবে ভ, তাহলে কি হবে বিউ ভল, বিউ ভল, বিউ ভল। ওকে, আশা করি বুঝতে পেরেছ আহ্বান আর জিবার কাহিনীটা। যদি শুরুতে আ থাকে তাহলে হটা সবসময় ও হবে, যদি শুরুতে ই থাকে রশ্মি থাকে তাহলে হটা সবসময় উ হবে, তাহলে আও ভান আর জিউ ভা। ওকে, তার মানে আমরা উচ্চারণে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মের এটা শেষ করে ফেললাম, যে মোটামুটি যে যদি এগুলো আসে তো আমরা পারবো। তো আহ্বান, এটা আহ্বান হলো কেন শুরুতে আ আছে এই জন্য হটা হয়ে যাবে ও, জি বা শুরুতে ই আছে এই জন্য হটা হয়ে যাবে উর, আর ভ হয়ে যাবে কি ভ। ওকে, তার মানে যদি কোশ্চেন আসে এতক্ষণ ধরে যে কোশ্চেনগুলা, 4টে কোশ্চেন যদি আসে যেখানে একটা কোশ্চেন দিতে পারবা, বফলা মফলা এ ও, যেখানে একটা পারবা। যদি এটাও না পারো তাহলে অথবা শিখতে হবে। অথবাটা কি, এই যে এরকম, ওই যে অতিটা কি হয়ে যাবে অতি, এটা ঢাকা বোর্ডে আসছে, হ্যাঁ, এরকম অতি হয়ে গেছে। অর্থাৎ এই টাইপের একটা তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দিব, অ আ ক খ এরকম টোটাল বিগত সালের প্রশ্ন এসেছে, এরকম 5 থেকে 7 পৃষ্ঠা 8 পেজের একটা পিডিএফ করে দিচ্ছি। তোমরা যারা কোর্সটা কিনছো তোমরা অবশ্যই পিডিএফটা সাথে করে নিয়ে নেবা, কারণ পিডিএফটা তোমার জন্য খুব জরুরি। এই পিডিএফটা একবার পড়ে নিবা। যদি তুমি ওই 4টা কোশ্চেন যদি না পারো, একটু ওই 4টা পড়াইছি, অবশ্যই তোমার জন্য পিডিএফটা খুব জরুরি। তাহলে পিডিএফটা নিয়ে নেবা। হ্যাঁ, এই যে অ দিয়া, এই যে আ দিয়া, আইনত কিভাবে হলো, আকাঙ্ক্ষা, সঠিক উচ্চারণগুলা, এই উচ্চারণের একটা ভালো একটা পিডিএফ আমার কাছে আছে তোমাদের জন্য, এটা আমি দিয়ে দিব, এইগুলো জাস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? ওকে, তার মানে আমরা 5-এ 5 কনফার্ম করলাম উচ্চারণের টপিকস দিয়ে। লেকচার 1 আজকে ছিল, 5-এ 5 শেষ করেছি। অথবা জিনিসগুলো হলো এটার থেকে যে কোনো 5টা কোশ্চেন দিতে পারে, অর্থাৎ যে কোনো 5টা উচ্চারণ লিখো, এগুলো থেকে দিবে আর কি। এটার পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদেরকে। আর যদি অথবা না পারো, বা যদি বলো যে তুমি ভাইয়া আমি তো এত সহজ করে পড়াইছেন, এ ধ্বনি অধ্বনি বফলা মফলা যে কোনো একটা কোশ্চেন আসলে আমরা পারবো, এই মুখস্থ হয়ে গেছে, তাহলে টেনশন করার কিছু নাই, অথবা পড়া লাগবে না, ওটা পড়লে হবে। তোমার জন্য আমি 2টা অপশন রেখেছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওকে, আসলে তোমরা আর এগুলো পারবা, এই যে অ আ এ অনেকগুলো আছে। সুতরাং আমাদের টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ ভালো কিছু হোক, ভালো কিছু হবে। আমাদের এইচসি যে কোর্সটা আছে ব্যাকরণে 30-এ 30 পেয়ে যাবা, এটা শেষ করো, 30-এ 30 পাবো ইনশাল্লাহ। আজকে লেকচার 1 শেষ হলো, আগামীকাল আরও 5 মার্ক আমরা যুক্ত করব বাংলা বানানের উপর লেকচার 2, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।